রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, গল্প উইথ রায়ান চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। চিনতে পারছেন তো আমাকে? একদম ঠিকই ধরেছেন, আমি মার্গারেট, এই গল্পের অন্যতম চরিত্র সুলেখা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুলেখা সিরিজের চ্যাপ্টার 2 এর এক ভয়ঙ্কর ও রহস্যময় গল্প, রক্তপিশাচ রহস্য। গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। একটি গুরুত্বপূর্ণ অনুরোধ শ্রোতাদের জন্য, আপনারা যদি এখনও সুলেখা সিরিজের চ্যাপ্টার 1 এর গল্প রক্ত মানব রহস্য না শুনে থাকেন, তাহলে অনুগ্রহ করে আগে সেটি শুনে নিন, কারণ প্রথম চ্যাপ্টারের ঘটনা না জানলে আজকের গল্পের অনেক গুরুত্বপূর্ণ অংশ আপনাদের কাছে অস্পষ্ট থেকে যাবে। চ্যাপ্টার 1 এর গল্পের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিশেষ গল্প, রক্তপিশাচ রহস্য, প্রথম পর্ব। অর্জুনের মৃত্যুর পর অনেক দিন কেটে গেছে। মা এসেছে কার্সিয়াংয়ে আমায় দেখতে, আর বাবা তো আগে থেকেই ছিল বাংলোতে। অর্জুনরূপী রক্তমানবটাকে শেষ করার পর এখানে আমার বেশ নাম হয়েছিল, খবরের কাগজে নামও বেরিয়েছিল। ডাউহিলের মানুষরা তো আমাকে পুরো দেবীর স্থানে বসিয়ে দিয়েছিল। কিন্তু আমি একেবারে ভেঙে গিয়েছিলাম অর্জুনকে হারিয়ে। কাজে একদম মন বসতো না। সবসময় ভেতরে ভেতরে মনটা চঞ্চল আর উদাসীন হয়ে থাকতো। কাউকে বুঝতে দিইনি কিছুই। কিন্তু মায়ের চোখে কি আর ফাঁকি দেওয়া যায়? মা ঠিক বুঝতে পারেন যে আমার মনটা ভালো নেই। মুখে সবসময় হাসি লেগে থাকলেও ভেতরে ভেতরে যে আমি কতটা একা, সেটা মা ছাড়া আর কেউ বোঝেনি। হঠাৎ মা আমাকে একদিন বললেন, আমি জানি তোর মনটা একেবারেই ভালো নেই। তুই যেটা করেছিস সেটা ডাউহিল কার্সিয়াংয়ে থাকা মানুষগুলোর জন্য কতটা মঙ্গলজনক সেটা তুই নিজেও জানিস। আমি মায়ের দিকে তাকিয়ে একটু হাসি। মা আবারও বলে যে, একটা কাজ কর না, তুই একটু তোর মামার বাড়ি থেকে ঘুরে আয়, তোর মনটা ভালো হয়ে যাবে দেখবি। মামা বাড়িতে? হ্যাঁ, তোর মামা আমাকে ফোন করেছিল জানিস তো, তোকে ওখানে যেতে বলেছে। তোর ভাই সুতীর্থ তো তবু পরীক্ষার পর ঘুরে এসেছে মামার বাড়ি থেকে। তুই সেই 2 বছর আগে একবার গিয়েছিলিস, তাই বলছি যা না মা, একবার ঘুরে আয় না, দেখবি ভালো লাগবে। না মা, এখানে অনেক কাজ আছে আমার। ওই সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এই কয়েকদিনে সুতীর্থ তোর কাজগুলো অনেকটাই শিখে গেছে, ও সব কিছু ঠিক সামলে নিতে পারবে। ভাই কি পারবে নাকি এত কাজ সামলাতে? হ্যাঁ রে, পারবে। আর তাছাড়া আমি আর তোর বাবা তো কয়েকদিন এখানে থাকবো, কোনো অসুবিধাই হবে না। আমি তোর মামাকে ফোন করে বলে দিচ্ছি যে তুই কালই এখান থেকে রওনা দিচ্ছিস, আর তোর বাবাকেও বলছি টিকিটের ব্যবস্থা করে দিতে। এইটুকু বলে মা চলে গেলেন মামাকে ফোন করতে। আমার মামা বাড়ি পুরুলিয়ার বাঘমুন্ডি গ্রামে। খুব সুন্দর গ্রামটা, বেশ জনবহুল। এছাড়া ওখানে ঘোরার জায়গাও অনেক আছে। আমি ভাবলাম, হ্যাঁ, মা ঠিক বলেছে, আমার কয়েকদিনের জন্য মামা বাড়ি ঘুরে আসা উচিত। এসে ভালোভাবে কাজে মন দিতে পারবো। আমি সারাটা দিন কাজ করলাম, আর কিছু ইম্পর্টেন্ট কাজ এগিয়েও রাখলাম, আর ভাইকে সব কিছু খুব ভালো করে বুঝিয়ে দিলাম। বিকেলে মা এসে বললেন,
তোর মামাকে আমি ফোন করে দিয়েছি। আর এই নে ধর তোর ট্রেনের টিকিট। কাল সকাল 11:50 নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে ট্রেন ছাড়বে। নে নে, তোর কি গোছানোর আছে তাড়াতাড়ি গুছিয়ে নে। আমি নিজের কিছু প্রয়োজনীয় জিনিস ব্যাগে গুছিয়ে নিয়ে রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় মা, বাবা, ভাই সবাই একসাথে কার্সিয়াং স্টেশনে এলাম। এখান থেকে নিউ জলপাইগুড়ি প্রায় 1.5 ঘন্টার রাস্তা। ওরা নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি এলো আমায় পৌঁছে দিতে। তারপর আমি ওখান থেকে উঠলাম নাগাঁও এক্সপ্রেসে। ট্রেন ছাড়লো একদম নির্দিষ্ট সময়। প্রায় গোটা একদিন জার্নি করে ক্লান্ত হয়ে পরের দিন দুপুরে পৌঁছলাম পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশনে। স্টেশনে নেমে দেখি আমার মামাতো ভাই সমু আমার জন্য অপেক্ষা করছে। সমু আমার মামার একমাত্র ছেলে, ভালো নাম সমক ব্যানার্জি। বাগমুন্ডি হাই স্কুলের ক্লাস 12-এর ছাত্র। পড়াশুনোয় ও খুবই ভালো, আর চেহারার গঠনও খুব সুন্দর। ছোট ছোট করে চুল কাটা, গায়ের রং শ্যামলা হলেও মুখটা খুব মিষ্টি। ওর মাথায় তুখর বুদ্ধি, কিন্তু মনটা খুব চঞ্চল। আমাকেও ভীষণ ভালোবাসে। আমি ওর কাছে যেতেই ও আমাকে বলল, আরে দিদি ভাই, কতদিন পর এলে, কেমন আছো? পিসিমণির মুখে শুনলাম তুমি নাকি ওখানে একটা রক্তমানবকে মেরেছ। গল্পটা আমাকে বলবে তো? আমি হেসে বললাম, নিশ্চয়ই বলবো। আর তোকে দেখার পর তো আমি খুবই ভালো আছি। এবার তুই বল যে তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি দিদি ভাই। তুমি এলে এখন আমরা খুব মজা করব। কিন্তু দাদা ভাইকে আনলে না কেন? না রে বাবা, আমি এখানে এসেছি বলে ওখানে আমার কাজগুলো এখন সতীর্থই সামলাচ্ছে, তাই ও আসতে পারলো না। ও আচ্ছা, ঠিক আছে, চলো, বাবা গাড়ি পাঠিয়েছে, ওটা করে আমরা বাড়ি যাব। আমরা গিয়ে উঠলাম গাড়িতে। স্টেশন থেকে প্রায় ঘন্টা 3-এর রাস্তা বাগমুন্ডি গ্রাম। কিন্তু সমুর সাথে গল্প করতে করতে সময়টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। মামা বাড়ি পৌঁছতে দেখি মামা আর মামি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। আমার মামা গ্রামের পঞ্চায়েত প্রধান, নাম রাকেশ ব্যানার্জি। মামা খুবই লম্বা ও পেশিবহুল চেহারার। সবসময় পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি থাকবেই। মামা খুবই হাসি খুশি একজন মানুষ, আর গ্রামের সবার খুব উপকার করে বলেই ওনাকে সবাই ভীষণ ভালোবাসে। মামি অঞ্জনা ব্যানার্জি, তিনিও খুব সুন্দর দেখতে, ফর্সা ছিপছিপে চেহারা। দেখলে বোঝাই যায় না এত বড় একটা ছেলে আছে। আমি যেতেই ওরা এক গাল হাসি নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি গিয়ে প্রণাম করলাম। খুব খুশি হলেন ওনারা। মামা বললেন, কি রে সুলেখা, কেমন আছিস? ভুলেই তো গেছিস আমাদের, আসিসই না আজকাল মামা বাড়ি। না না মামা, কি বলছো? তোমাদের কি ভুলতে পারি? শেষ 2 বছর খুব ব্যস্ত ছিলাম গো, তাই আসতে পারিনি। মামি বলল, আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ওহ তুই আগে ঘরে আয় তো, আয় ঘরে আয়, নে তারপর হাত মুখ ধুয়ে নে। দুপুরের খাবারের সময় তো হয়ে এলো রে। বাগমুন্ডি গ্রামে দোতলা বাড়ি খুব কমই দেখা যায়, কিন্তু আমার মামা বাড়িটা দোতলা। খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখে মামি। বাড়ির নিচে 2টো শোয়ার ঘর, একটা রান্নাঘর আর একটা বাথরুম, এবং দোতলায় 4টে বড় বড় ঘর। একটাতে সমু পড়াশুনো করে, আর বাকিগুলো খালি পড়েই থাকে। আর তারও ওপরে বড় ছাদ। পাশে অবশ্য একটা একতলা বাড়ি আছে, মামা ওটা ভাড়ায় দেয়। দোতলায় সমুর পাশের রুমটাতেই আমার থাকার ব্যবস্থা করা হলো। ঘরটাতে দক্ষিণমুখী একটা জানালা আছে, খুব সুন্দর হাওয়া বয়। মামার বাড়ির পাশেই একটা ছোট্ট মাঠ রয়েছে, তার পেছনেই একটা জঙ্গল। জানালা দিয়ে দেখা যায় সেই সব দৃশ্য। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে দেখলাম
মামি আমার পছন্দের সব রান্নাবান্নাই করেছে। সারাদিনের জার্নিতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, খিদেও পেয়েছিল খুব। তাই আর বেশি সময় নষ্ট না করে গোগ্রাসে সব খাবারগুলো খেয়ে ফেললাম। পুরো দিনটা সমুর সাথে গল্প করেই কেটে গেল। রাতের বেলা 9টার মধ্যে ডিনার সেরে আমি আমার নিজের ঘরে ফিরে এলাম। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, তাই বিছানায় গাটা একটু এলিয়ে দিতেই ঘুমের একটা তন্দ্রা আমার চোখে নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ জানালার বাইরে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে ঘুমটা ভেঙে গেল। যেন মনে হলো কেউ একজন ধপাস করে মাটিতে পড়ে গেল। ঘুম জড়ানো চোখে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি প্রায় 3টে বাজে। এত রাতে কে হতে পারে? চোর নয় তো? আমি উঠে জানালার বাইরেটা দেখলাম, কিন্তু না, কিছুই দেখতে পেলাম না। তাহলে আওয়াজটা এলো কোথা থেকে? এই সব ভাবতে ভাবতেই বিছানায় এসে আবার শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার ঘুমটা ভাঙল বাইরের থেকে আসা কান্নাকাটির আওয়াজে। ঘড়িতে দেখলাম 6টা বাজে। আমি বিছানা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে কান্নার আওয়াজ অনুসরণ করে বাড়ির বাইরে এসে মাঠের কাছে দেখি একটা জায়গায় গ্রামের কিছু লোক গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে ভিড় সরিয়ে দেখি একটা মাঝবয়সী লোক খুবই ভয়ানক অবস্থায় মরে পড়ে আছে, আর পাশে একটি মহিলা খুবই কান্নাকাটি করছে। সম্ভবত উনি মৃত লোকটির স্ত্রী। লোকটার শরীরটা পুরো শুকনো ফ্যাকাশে। মৃতদেহটা দেখে বোঝা যাচ্ছিল যে তার শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে এবং তার বুকের ও হাতের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে। লোকটার বুকের পাঁজর আর হাতের হাড়গুলো পুরো বেরিয়ে এসেছে। উফ, কি ভয়ানক দৃশ্য! লোকটাকে এতটাই নৃশংসভাবে মারা হয়েছে যে তাকে দেখলে বুকের ভেতরটা শুদ্ধ কেঁপে ওঠে। এই দৃশ্য দেখে আমার হঠাৎ করেই ডাউহিল কার্সিয়াং এর সেই ঘটনার কথা মুহূর্তের জন্য মনে পড়ে যায়। সেই রক্তমানবটাও তো এইভাবে রক্ত শুষে নিত, কিন্তু একটা খটকা রয়ে যাচ্ছে। রক্তমানবরা তো শুধু রক্ত খায়, মাংস তো খায় না। তাহলে এই কাজটা কে করলো? গ্রামে কি নতুন কোনো প্রাণীর উদ্ভব হলো আবার? সমু আর মামি আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলো। সমু বলল, দেখলে তো দি ভাই, কি অদ্ভুতভাবে মরে পড়ে আছে লোকটা। আজ প্রায় 15 দিনে এই নিয়ে 4টে মৃত্যু হলো। জানো, আমাদের এখানে কোনো হিংস্র পশুর আনাগোনা নেই, কিন্তু এইভাবে যে কোন পশু মানুষদের মেরে তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কেউ সেটা বুঝতে পারছে না। কেউ দেখেও নি কোনোদিন তাকে। বাবা কতগুলো লোককে বহাল করেছিল ওই ওই হিংস্র পশুটাকে খুঁজে বার করার জন্য। তাদের মধ্যে একজনের ওই পশুর হাতে প্রাণ যাওয়ার পরে আর কেউ এই কাজ করতে চাইছে না, কেউ না। না সমু, এটা কোনো পশুর কাজ হতেই পারে না। মামি বলল, কিভাবে বুঝলি তুই? হ্যাঁ, মামি, ওটা যদি পশুর কাজ হতো তাহলে কারোর না কারোর চোখে তো পড়তো। পশুরা কখনো এত সাবধানে কোনো কাজ করতে পারে না। আর এই গ্রামে কোনো হিংস্র পশুও তো দেখতে পাওয়া যায়নি কখনো। এইভাবে রক্ত শুষে মাংস ছিঁড়ে খাওয়া কোনো পশুর কাজ বলে আমার তো মনে হয় না। আমার এই কথা শুনে ভিড়ে দাঁড়িয়ে থাকা সব লোকগুলো আমার দিকে কেমনভাবে যেন তাকালো। কয়েকটা লোক আমার দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে একজন বলল, তাহলে এটা কে করেছে জানেন আপনি?
কথাটা বলার সঙ্গে সঙ্গেই পাশ থেকে প্রায় 70 বছরের কাছাকাছি একজন বৃদ্ধ মহিলা বলে উঠলেন, এটা রক্ত পিশাচের কাজ। আমি আগেই বলেছিলুম, তখন হিংস্র প্রচুর কাজ বলে মনে করেছিলিস তোরা। কেউ বিশ্বাস করিসনি আমাকে। এখন বোঝ টেনা, বোঝ। সবাই মরবি তোরা, সবাই মরবি, সবাই সবাই মরবি, সবাই মরবি। ওনার কথা শুনে সবাই খুব ভয় পেয়ে গেল এবং সাথে সাথেই সেই বৃদ্ধ মহিলার কথা সবাই বিশ্বাসও করতে লাগলো যে এটা কোনো রক্ত পিশাচের কাজ। আমি রক্ত মানবের নাম শুনেছি, এমনকি চোখেও দেখেছি, কিন্তু এই রক্ত পিশাচটা আবার কি? সমু বলল, দি ভাই, কিছু বুঝলে? না, তবে আমাকে এটার আসল কথাটা বলতে বলতেই লক্ষ্য করলাম একটা লোক কীরকম অদ্ভুত চাহনিতে মৃতদেহটার দিকে তাকিয়ে আছে। লোকটার চোখগুলো খুবই হিংস্র। আশ্চর্য, এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি কিন্তু লোকটাকে তো একবারও নজরে পড়েনি আমার। হঠাৎ করে কোথা থেকে উদয় হলো এটা ভেবেই আমি লোকটার দিকে এগিয়ে যেতেই পেছন থেকে আমার হাতটা কেউ টেনে ধরলো। পেছন ঘুরে দেখি মামি। উনি আমাকে বললেন, কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি মামি। এই বলে যেই আবার সামনে ঘুরেছে দেখি সেই অদ্ভুত লোকটা আর নেই। চারিদিকটা তাকালাম, কিন্তু না, আর কোথাও খুঁজে পেলাম না সেই লোকটাকে। আমার ভীষণ অবাক লাগলো ব্যাপারটা। চোখের ভুল বলে এই রকম একটা জিনিসকে তাচ্ছিল্য করাও যায় না। মামি বলল, এখন চল তো, চল ঘরে চল। তোরা গেলে সকালে জল খাবার দেবো তো তোদের। তারপর আমরা সবাই বাড়ি চলে এলাম। খেতে বসেও আমার মাথায় ঘুরেই চলেছে শুধু রক্তপিশাচের কথা। কে এই রক্তপিশাচ? আবার কি আমি কোনো রহস্যের জালে পড়লাম? ভয় হতে লাগলো আমার। আমি কি আবার আমার কাছের কাউকে হারাতে চলেছি? আমি খুব তাড়াতাড়ি খাচ্ছি দেখে মামি আমাকে বলল, কি রে সুলেখা, কি হয়েছে রে তোর? এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন রে? হ্যাঁ? না, আসলে কিছু বলতে যাওয়ার আগেই সমু বলে বসলো, মা, দি ভাই মনে হয় ওই রক্ত পিশাচটার কথাই ভাবছে। কি আশ্চর্য, সমু আমার মনের কথাটা ঠিক বুঝে ফেলেছে। মামি একটু রেগে গিয়ে বলল, না না, একেবারেই না। শোন সুলেখা, তুই তো এখানে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিস, তাই তো? আমার মনে হয় এসব ব্যাপারে তোর না ঢোকাই ভালো, নাক না গলানোই ভালো হবে, বুঝলি? মামির কথাটা শুনে অবাক লাগলেও আমি এটা বুঝলাম যে মামি তো আমার মায়ের মতো। সে কখনোই চায় না যে আমার খারাপ হোক, তাই হয়তো আমাকে উনি সাবধান করতে চাইছেন। ডাউহিলের ঘটনাটার পর থেকেই কেমন যেন একটা হয়ে গেছি আমি। কোথাও ঘুরে এলে হয়তো মনটা ভালো হয়ে যাবে, এটা ভেবেই এলাম মামার বাড়ি। কিন্তু এখানে এসেও যে আবার অন্য একটা বিপদে পড়ব সেটা ভাবিনি। আমি আর কোনো কথা বাড়ালাম না। খাবার খাওয়া শেষ করে সমুকে বললাম, তখন যে বৃদ্ধ মহিলাটা ওখানে রক্ত পিশাচের কথা বলল, তুই তো তখন ওখানেই ছিলিস, তাই না? হ্যাঁ, ছিলাম তো। তুই কি ওই বৃদ্ধ মহিলাকে চিনিস? হ্যাঁ, চিনি বলতে দেখেছি আগে। উনি কোথায় থাকেন? ওনার বাড়িতে আমাকে নিয়ে যেতে পারবি? না, এমনি রাস্তায় যেতে দেখেছিলাম দু একবার, কিন্তু কোথায় থাকে সেটা জানি না। তবে এই গ্রামেরই কোথাও একটা ওর বাড়ি হবে। আচ্ছা শোন, আমি একটু বেরোবো, তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ, তুমি কি ওই বৃদ্ধ মহিলাটার খোঁজ করতে যাবে? মানে ওর বাড়িতে যেতে চাইছো? হ্যাঁ, ওনার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু মামিকে তুই কিছু বলবি না। আচ্ছা ঠিক আছে, চলো।
আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই বলে ও আর আমি বেরিয়ে পড়লাম সেই বৃদ্ধ মহিলাটার বাড়ির উদ্দেশ্যে। সকালে এমনিই বকা খেয়েছি, তার মধ্যে যদি শোনে আমি আবার এইসবের খোঁজ করছি তাহলে মামি আবার রাগ করতে পারে। আমরা গ্রামের চারিদিকে খুঁজতে লাগলাম, কিছু লোকজনকে জিজ্ঞাসাও করলাম, কিন্তু সেইভাবে কেউ কিছু বলতে পারল না। অবশেষে একটা লোককে ওনার ব্যাপারে জিজ্ঞাসা করতে লোকটি বলল, ওই যে দূরে দেখছেন যে বাড়িটা, ওই বাড়িটাই ওনার বাড়ি। গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকে। আপনারা যান, দেখা করুন, মনে হয় না কিছু বলবে আপনাদের। আমরা দুজনেই গিয়ে উপস্থিত হলাম ওনার ঘরের সামনে। পুরনো কাঠের দরজায় টোকা দিতেই ভেতর থেকে একটা কর্কশ মিহি গলা শোনা গেল। সমু বলল, দিদা, আপনার সাথে কিছু কথা আছে, দয়া করে দরজাটা খুলবেন? সমুর বলার পর সেই বৃদ্ধ মহিলাটি তার কাঁপা কাঁপা হাত দিয়ে দরজাটা খুলল। তারপর বলল, কে গা তোরা? আপনার সাথে কিছু কথা আছে, ওই রক্তপিশাচটার ব্যাপারে। কথাটা শুনে মুহূর্তের মধ্যেই আমাদের মুখের ওপর সশব্দে দরজা বন্ধ করে দিল সেই বৃদ্ধ মহিলা। আমি আর সমু একে অপরের দিকে তাকালাম। খুবই অস্বাভাবিক লাগলো ওনার এই রকম আচরণের কারণে। আমি দরজার বাইরে থেকেই বললাম, দিদা, আপনি জানেন গ্রামের 4টে খুন হয়ে গেছে। সবাই কত অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছে। আসল খুনিকে আমাদের খুঁজে বার করতেই হবে, আর তার জন্য আপনার সাহায্য আমাদের একান্তই দরকার। যে তারপরও কোনো উত্তর পেলাম না দেখে আবারও বললাম, দিদা, আপনার সাহায্য পেলে অনেকের ভালো হবে, দয়া করে দরজাটা খুলুন। এইবারে উনি দরজাটা খুললেন আর বললেন, ভেতর পানে আয়। আমি আর সমু গেলাম ঘরের ভেতরে। ভীষণ অগোছালো ঘর, চারিদিকটা থেকে নোংরা গন্ধ বেরোচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাকে যেভাবেই হোক ওনার থেকে সত্যিটা জানতেই হবে। উনি বললেন, বস দেখি এইখানে বিছানার উপর, ঘরে কিচ্ছু খাবার নেই কো, আগেই বললুম। না না দিদা, আমরা কিচ্ছু খাবো না, শুধু কয়েকটা কথা জানতে এসেছি। হ্যাঁ, কথা? কি কথা? আপনি আজ সকালে বললেন যে ওই খুনটা রক্তপিশাচের কাজ, কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? আমি ওই রকম মরা দেখেই বুঝতে পারি। আগে বুঝতাম না, কিন্তু এখন যতগুলো মরা দেখি বুঝতে পেরে যাই। কারণ আমি যখন একদম ছোট ছিলুম তখন এই রক্তপিশাচের কথা শুনেছিলুম। তখন অনেকে এর হাতে এই একইভাবে মারা গিয়েছিল। রক্তপিশাচ শরীরের রক্ত চুষে খায়, আর সাথে শরীরের মাংস খুবলে খুবলে খায়। আমি অনেকের মরাকে দেখেছিলুম কাছ থেকে, তাই আমি জানি। কিন্তু ওই বেটা বেটির দলগুলো আমাকে বিশ্বাস করে না। এখন বুঝুক ঠেলা, বুঝুক।
আপনি কখনো দেখেছেন ওই রক্তপিশাচকে? না, নিজে চোখে দেখার কখনো সুযোগ মেলেনি। যদি আর কিছু জেনে থাকেন তাহলে প্লিজ আমাদের বলুন। না, আর জানি না বাপু। এখন এখন তোরা বাড়ি যা তো দেখি, বাড়ি যা। আমার আর আমার আমার আর ভাল লাগছে না। বাড়ি যা, বাড়ি যা। আমরা ওনার ঘর থেকে নিতান্তই নিরুপায় হয়ে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। ওই রক্তপিশাচটা আসলে কিভাবে মানুষদের শিকার করে এতটা তো জানা গেছে। আশা করি ধীরে ধীরে সবটাই জানতে পারবো। বাড়ি এসে দেখি মামি এক মহিলার সাথে গল্প করছে। আমি সামনে যাওয়াতে মামি বলল, কিরে, তোদের ঘোরা হলো? হ্যাঁ ওই আর কি। আচ্ছা আচ্ছা, এখানে আয় আয় আয়, তোরা আয়, তোদের সাথে একজনের আলাপ করিয়ে দিই। ইনি হলেন লিপি সরকার। আমাদের ওই বাড়ির পাশেই যে একতলা একটা বাড়ি আছে না, ওখানে উনি থাকেন। আর ওনার স্বামীর নাম পলাশ সরকার। ওনাদের একটি 8 বছরের মেয়ে আছে, তাকে নিয়ে ওনারা এখানে ভাড়াতে থাকেন। তা প্রায় 1.5 বছর হয়ে গেল ওনারা এখানে আছেন। জানিস তো, আজ ওনার মেয়ের জন্মদিন। উনি তাই আজকে আমাদের নেমন্তন্ন করতে এসেছেন। আমি ওই মহিলার দিকে তাকিয়ে বুঝলাম ওনার খুবই কম বয়স, পরনে একটা চুড়িদার, চুলগুলো একটা ছোট্ট ক্লিপ দিয়ে লাগানো। ওনার ফর্সা মুখের বাঁ দিকে একটা ছোট্ট তিল আছে, সেটার জন্যে খুবই আকৃষ্ট দেখতে লাগছে ওনাকে। উনি আমার দিকে এগিয়ে এসে বললেন, হ্যালো। হাই। দিদির কাছে শুনেছিলাম তোমার কথা। বিকেলে আমার বাড়ি আসো, জমিয়ে আড্ডা দেবো তোমার সাথে। কি, আসবে তো? আমি একটু হেসে বললাম, আচ্ছা অবশ্যই যাব। বলতে বলতেই দেখি লিপিদির মেয়ে দিয়া এসেছে। সে এসেই বলল, ওমা, মা বাড়ি চলো না, খুব খিদে পেয়েছে। খুব মিষ্টি দেখতে বাচ্চাটাকে, মাথায় দুটো ঝুঁটি বাঁধা, ছোট্ট ফ্রকে পুরো পরীর মতন লাগছিল ওকে। লিপিদি মামিকে বললেন, দিদি, সন্ধেবেলা কিন্তু তাড়াতাড়ি চলে এসো সবাইকে নিয়ে আমার বাড়ি। সমু, তুই কিন্তু চলে আসিস, বেশি দেরি করিস না। তারপর আমার দিকে ঘুরে বললেন, তাহলে সুলেখা, আসছি, চলে এসো কিন্তু। এইটুকু বলে উনি বেরিয়ে গেলেন। মামি আমাকে বলল, আয় আয়, তাড়াতাড়ি আয়, খেয়ে নিবি তো। আয় না, অনেকটা বেলা হয়ে গেল। আমি খেয়ে উঠে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে জানালার সামনে দাঁড়িয়ে আছি। সেই সময় সমু এসে বলল, দি ভাই, তুমি এখনো তৈরি হওনি? তুমি কি যাবে না? হ্যাঁ তোরা এগো, আমি একটু বাদেই যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এগোলাম, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আমি শুধু ওই রক্তপিশাচের কথাই ভাবছি। ধীরে ধীরে সন্ধে হয়ে এলো। আকাশটা কালো অন্ধকারে ঢেকে গেল। পাখিদের কিচিরমিচিরও বন্ধ হয়ে গেছে। হয়তো তারাও নিজেদের বাড়ি ফিরে গেছে। না, অনেকটা সময় কেটে গেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে নি, এবার তো যেতে হবে। মামার একতলার বাড়িটা বেশি দূর না। এই বাড়িটা থেকে বাম দিকে মাত্র 100 পা দূরে। তার আগে কোনো বাড়ি নেই। সাধারণত গ্রামের বাড়িগুলো একটু দূরে দূরেই হয়। রাস্তায় বেরিয়ে আমি হাঁটতে শুরু করলাম। পথে কোনো আলো নেই। এই দিকটাতে জনবসতি নেই বললেই চলে। পেছনে জঙ্গল বলে এই জায়গাটাতে কেউ থাকতেও চায় না। যদিও এখানে বন্যপ্রাণীর ভয় একদমই নেই, তাও আমি টর্চের আলো ফেলে একটা একটা করে বড় গাছ পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। কিছুক্ষণ এইভাবে চলার পর হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমাকে অনুসরণ করে আমার দিকেই আসছে। আমি পেছন ঘুরে টর্চ মেরে দেখলাম, কই, কেউ তো নেই।
সামনে ঘুরে হাঁটতে শুরু করতেই পেছন থেকে আবার সেই পায়ের আওয়াজটা পেলাম। বুকটা একটু কেঁপে উঠল। চারিদিকের নিস্তব্ধতা আমাকে ক্রমশ গ্রাস করছিল। স্পষ্ট বুঝতে পারছিলাম কেউ আমার পেছনে পেছনে আসছে। সর্বনাশ, সে রক্তপিশাচটা নয়তো? গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে। কে আসছে আমার পেছনে? তার উদ্দেশ্যই বা কি? সে কি তবে সে নৃশংস রক্তপিশাচ? আমি জানি সে কি, কিন্তু আপনাদের সেটা জানার জন্য শুনতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।